কখনো কখনো বোধহয় দুধ দিয়ে কাল সাপ পুষতেই হয়। কখনো কখনো বোধহয় মানুষ ভুল করে সাপ পোষে এবং দুধ কলা খাইয়েই সাপ পোষে। এই এই ভুলগুলো মানুষ যতটা করে তার চাইতে বেশি মানুষের মধ্যে যে শ্রেণীভেদ রয়েছে, সেই শ্রেণীভেদের একটা শ্রেণী রাজনীতিবিদ। সেই রাজনীতিবিদরা কি এই ভুলটা বেশি করেন? রাজনীতিবিদরাই কি যুগে যুগে মোস্তাকদের বেশি প্রাধান্য দেন? আমরা বঙ্গবন্ধুর মোস্তাক প্রীতি দেখেছি। তাজউদ্দিনকে সরিয়ে দিয়ে, পাশ থেকে সরিয়ে দিয়ে মোস্তাকের উপরে যে ভরসা, যে বিশ্বাস, মোস্তাকের মতো একজন ক্রিমিনালকে পাশে টেনে নেওয়া, বুকে জড়িয়ে ধরা, তার পরিণাম ৭৫-এর ১৫ই আগস্ট আগের রাতে হাঁসের মাংস বাসায় থেকে রান্না করে নিয়ে এসে খাইয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিশ্চিত করা ভোরবেলা। এই ঘটনাগুলো ইতিহাসে তো ঘটেছে। মীর জাফরকে আমরা দেখেছি সিরাজের সঙ্গে যুদ্ধক্ষেত্রে কিভাবে বেইমানি করেছে। সিরাজের ক্ষেত্রেও সেই বিশ্বাসের ব্যাপারটা আমরা দেখেছি, বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেছি। এবার শেখ হাসিনার অতি বিশ্বস্ত পুলিশ কর্তা এবার তার বিরুদ্ধে রাজসাক্ষী হতে রাজি হলেন। শেখ হাসিনা এই পুলিশ কর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগও দিয়েছিলেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ অতি আদরের সন্তান এবার শেখ হাসিনাকে সবল মারার সর্বোচ্চ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পাদন করেছে। এবং বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের এযাবৎ পর্যন্ত শেখ হাসিনার বিচার কার্যে যে প্রস্তুতি এবং সফলতা, সেই সফলতার একমাত্র বড় সফলতা হচ্ছে শেখ হাসিনার বিশ্বস্ত পুলিশ প্রধানকে, আইজিপি আবদুল্লাহ আল মামুনকে রাজি করানো যে তুমি রাজসাক্ষী হয়ে যাও। শেখ হাসিনার প্রিয়পাত্র আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে এবার রাজসাক্ষী হতে রাজি হলেন। কেন? ভুলটা কি শেখ হাসিনার ছিল, নাকি আবদুল্লাহ আল মামুন সত্যি সত্যি এখন ব্যাপারটা নিশ্চিত হয়েছেন যে যে কর্মকাণ্ড করেছেন তারা, কিংবা তাকে দিয়ে করিয়েছেন শেখ হাসিনা, সেগুলো ভুল ছিল, সেগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়? কি ভাবনা তার, কোন প্রেক্ষাপটে এটা হলো, শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছে মূল ভিডিওতে। বলছিলাম, শেখ হাসিনার পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন তিনি আজকে আন্তর্জাতিক আদালতে বলেছেন যে হ্যাঁ, আমি জুলাই আগস্টে যে কাজ করেছি সেই কাজ ভুল, সেই কাজ ঠিক নয়, সেই কাজ আমার ঠিক করা হয়নি, শেখ হাসিনার নির্দেশেই আমি এটা করেছি এবং আমি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাই। আমি তখনকার সমস্ত চিত্র প্রকাশ করে শেখ হাসিনার যে অপরাধ, সেই অপরাধগুলোকে চিহ্নিত করতে চাই। অর্থাৎ তিনি রাজসাক্ষী হয়ে গেলেন, তিনি আর আসামি থাকলেন না। তার বেনিফিটটা কি হলো? তার বেনিফিটটা হলো রাজসাক্ষী হওয়ার বিনিময়ে তিনি এই মামলার বিচার থেকে হয়তো পুরোপুরি অব্যাহতি পেয়ে যেতে পারেন। পুরোপুরি যদি নাও পান, তাহলে হয়তো একটু সামান্য একটু শাস্তির বিনিময়ে তিনি বাকি জীবনটা উপভোগ করতে পারবেন। বিনিময়ে তিনি শেখ হাসিনাকে পুরোপুরি ফাঁসিয়ে দিতে পারবেন, শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি ফাঁসিয়ে দিতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, আবদুল্লাহ আল মামুন এই ঘটনাটা ঘটালেন, শেখ হাসিনার দল যারা করেন, আওয়ামী লীগ যারা করেন, তাদের কাছে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে আবদুল্লাহ আল মামুনকে আপনারা কিভাবে দেখবেন, আপনারা কিভাবে ভাববেন? আপনারা দোষটা কি আবদুল্লাহ আল মামুনকে দেবেন যে একটা বেঈমান, যে শেখ হাসিনার আমলে সব কিছু ভোগ করেছে, উপভোগ করেছে, সব কিছু পেয়েছে, সব কিছু শেখ হাসিনা তাকে দিয়েছেন, বিনিময়ে তিনি আজকে বেঈমানি করলেন, নিমকহারামি করলেন, এটা বলবেন? নাকি পাশে এটাও বলবেন যে শেখ হাসিনা মানে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন, এটা শেখ হাসিনারই ভুল? শেখ হাসিনার মানুষ চিনতে ভুলের উদাহরণ যদি দেয়া যায়,
তাহলে কি গত 15 বছরে এমন চিত্র উঠে আসে না যে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড ঢুকে গিয়েছিল, যেভাবে আওয়ামী লীগের মধ্যে সাম্প্রদায়িক শক্তির তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত তারা ঢুকে গিয়েছিল, শেখ হাসিনা যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, বুকে টেনে নিয়েছেন, কওমি জননী উপাধি নিয়েছেন, আজকে যাদেরকে তিনি বুকে টেনে নিয়েছেন, যাদেরকে তিনি আপন ভেবেছেন, তারা হয় দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন, শেখ হাসিনা সরকারকে দুর্নীতির সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যত মেকানিজম সেটা করেছেন। আমি যদি নসরুল হামিদ, বিপু, জুনায়েদ আহমেদ পলক, শাহরিয়ার আলমদের গ্যাংয়ের কথা বলি, যে গ্যাংটাকে পরিচালনা করত সর্বজন স্বীকৃত, ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল যে এই গ্যাংটাকে পরিচালনা করে শেখ রেহানা, শেখ হাসিনার বোন, এবং তার ছেলে ববি এই গ্যাংটাকে পরিচালনা করে। এবং শেখ হাসিনা নিজেই একদিন স্বীকার করেছিলেন যে আমি যখনই কাউকে সরিয়ে দিতে চাই, কাউকে শাস্তি দিতে চাই, তখনই শেখ রেহানার ফোন আসে, তখনই ববির ফোন আসে। তার মানে কি? তার মানে ব্যাপারগুলো তিনি জানতেন, তিনি বুঝতেন, কিন্তু তিনি কোনো সুরাহা করতেন না, কোনো সমাধানের পথে যেতেন না। এই যে গ্যাংরা যেভাবে ডুবিয়েছে শেখ হাসিনা সরকারকে, হ্যাঁ মানে শেখ হাসিনার অপরাধ আছে কি না নাই সেটা আদালতের বিচার্য বিষয়। আদালত বিচার করবেন যে তিনি নিজে কোনো অপরাধ করেছেন কিনা, কিংবা এই যে জুলাই আগস্টে যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে হত্যার ঘটনাগুলো ঘটেছে, 834 জন হত্যার ঘটনা ঘটেছে সরকারি গেজেটে আমরা জানি, সেই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত কিনা সেটা আদালতের বিষয় প্রমাণ করা। কিন্তু শেখ হাসিনার যারা হ্যান্ডস ছিলেন তারা যদি এভাবে রাজসাক্ষী হয়ে যান নিজেদেরকে সেভ করার জন্য, তাহলে তো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যেটা, সেই বিচার প্রক্রিয়া সরকারের জন্য খুব সহজ হয়ে যাবে। সরকার খুব সহজেই রাজসাক্ষীর মাধ্যমে ব্যাপারটা প্রমাণ করতে সক্ষম হবে যে শেখ হাসিনা দোষী। আর 2-4 জন মানে সাইড বেঞ্চে থাকা মানুষকে রাজসাক্ষী বানিয়ে তাদেরকে ছেড়ে দিলেও সরকারের কোনো যায় আসবে না, কারণ সরকারের প্রথম এবং একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা এবং তাকে শাস্তি দেওয়া। অনেকে বলেন যে যে কোনো মূল্যেই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা এই সরকারের অন্যতম একটা বড় টার্গেট। যদি সেটাই টার্গেট হয় তাহলে আব্দুল্লাহ আল মামুন অনেক বড় একটা শিকার, যাকে রাজসাক্ষী করতে পারাটা সরকারের অনেক বড় একটা সফলতা। যে কথা বলছিলাম যে সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সব জায়গায় যেভাবে হাইব্রিডদের ঢোকানো হয়েছিল, হাইব্রিডদের পুনর্বাসন করা হয়েছিল, মন্ত্রিপরিষদে যেভাবে হাইব্রিডদের ভারতীয় রিফিউজি ধরে নিয়ে এসে মন্ত্রী বানানো, ব্যবসায়ী ধরে নিয়ে এসে মন্ত্রী বানানো, জামাত শিবিরের পৃষ্ঠপোষকতা করে যেসব নেতা, জুনায়েদ আহমেদ পলকের মতো নেতা, নাটোরে খোঁজ নিলে স্পষ্ট বোঝা যাবে যে তিনি তার শাসনামলে সরকারের যত টাকা ইনকাম করেছেন, আইসিটি মন্ত্রণালয়ের যত টাকা ইনকাম করেছেন, সেগুলো দিয়ে তিনি জামাত শিবিরের লোকজনকে আওয়ামী লীগে ঢুকিয়ে সেই কাজগুলো করেছেন। সেই কাজগুলো এই তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেটের কথা বললাম, প্রত্যেকেই করেছেন, প্রত্যেকেই এই কাজগুলো করেছেন। আমরা দেখেছি যে পেট্রোল বোমার আসামিকে ছাড়িয়ে নিয়ে এসে, জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে, শাহরিয়ার আলম রাজশাহীর জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে ফুলের মালা গলায় দিয়ে এই জামাতের নেতাদের তিনি বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি বানিয়েছেন। এই কাজগুলো কি শেখ হাসিনার মানে গোয়েন্দা সংস্থা তাকে খোঁজ দেয়নি? অবশ্যই খোঁজ দিয়েছে। খোঁজ দেওয়ার পরেও এই কাজগুলো করেছেন। প্রত্যেকটা আসনে, 300 আসনে আমরা দেখেছি শেখ হাসিনা যাদেরকে ক্ষমতাবান বানিয়েছেন তারা এতটাই বেশি ক্ষমতাশালী হয়ে গিয়েছিলেন যে তারা দলের লোকজনকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করেননি, সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত মারতে দ্বিধাবোধ করেননি। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য শত শত কোটি টাকা ব্যয় করে নিজের দলের লোকদের শায়েস্তা করতে গত 15 বছর ধরে তারা ব্যস্ত ছিলেন। এই যে কর্মকাণ্ড, তার মানে হচ্ছে প্রত্যেকে এখন আমাকে কি বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের 300 আসনের কোনো আসনের এমপি মনোনয়ন পেয়েছেন কেউ, সেটা শেখ হাসিনার অগোচরে হয়েছে কিংবা ওবায়দুল কাদেরের অগোচরে হয়েছে?
অগোচরে তো হয়নি, সবই তো তিনি স্বাক্ষর করেছেন, সবই তার স্বাক্ষরেই হয়েছে। তার স্বাক্ষরেই যেহেতু হয়েছে, দায়টা তো তারই নেওয়া উচিত। সুতরাং যারা মানে অন্ধভাবে সব কিছুকে দেখতে চান, যারা একেবারে ভুল বুঝতেই চান না, ভুল স্বীকার করতেই চান না, তাদের বোধহয় এখন সময় এসেছে এই আব্দুল্লাহ আল মামুনদের যে ব্যাপার, যে সত্যি সত্যি যখন আপনি বিপদে পড়বেন তখন আপনাকে আরও বিপদে ফেলে পাশ থেকে সটকে পড়বে এই মানুষগুলো। যে চিত্র আমরা 5 আগস্টে সরকার পরিবর্তনের পরে দেখেছি, সরকার পতনের পরে দেখেছি, যে নেতারা যদি সত্যি সত্যি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের হয়ে কাজ করতেন, তাহলে তো তারা পালিয়ে যেতেন না, বিদেশে পালিয়ে যেয়ে আরামায়েশের দিন যাপন করতেন না। তারা তো সবাই পালিয়ে গেছেন, বেশিরভাগ 95% এই নেতা তথাকথিত হাইব্রিডরা সবাই পালিয়ে গেছেন, পালিয়ে গিয়ে বিদেশে থেকে তাদের শান শৌকত বজায় রেখেছেন। তাদের তো দেশে থাকার কথা। তারা পালিয়ে যাওয়ার ফলে যারা সত্যিকারের তৃণমূলে আওয়ামী লীগ করে তারা পড়েছে বিপদ। তাদের পাপের যে বোঝা, যে পাপের যে শাস্তি, সেই শাস্তি তৃণমূলের আওয়ামী লীগের লোকজন ভোগ করছে। নেতাদের পাপের শাস্তি তৃণমূলের লোকজন ভোগ করছে। এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে? কারণ এই তৃণমূলের লোকজনের পালিয়ে যাওয়ার মতো বিদেশে কিংবা বেগমপাড়ায় কোনো জায়গা নেই, কোনো জমি নেই। তাদের সেই মানে অল টাইম তাদের ভিসা লেগে থাকে না, যে ইচ্ছা করলেই তারা 3 তারিখে কিংবা 4 তারিখে ফুরুত করে উড়ে গিয়ে বিদেশে নিরাপদ অবস্থান নিশ্চিত করেছেন। সেরকমটা তারা পারেননি। অনেক কথা বললাম, অনেক কথার ভিড়ে এবার প্রকৃত কথায় আসি, যে শেখ হাসিনার পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন যিনি রাজসাক্ষী হতে রাজি হলেন, তার মানে এখন তিনি পুলিশ প্রধান হিসেবে তার যে সাক্ষ্য, সেই সাক্ষ্যই সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে। আরও অনেক সাক্ষ্য রয়েছে, আন্তর্জাতিক আদালত থেকে বলা হয়েছে প্রায় 80 জনের মতো এই মামলায় সাক্ষী দেবেন। তবে মোটামুটি 20 জনের মতো সাক্ষীকে এ ক্যাটাগরিতে রেখে তাদের সাক্ষ্য নিয়েই বিচার কার্য শুরু হবে। এবং এই আব্দুল্লাহ আল মামুনকে এখন আর নর্মাল যে সেলে তিনি জেলে থাকতেন, সেই সেলে না রাখার জন্য আদালত বলেছেন, তাকে আলাদা একটা সেলে যেন রাখা হয়, কারণ তার উপরে আক্রমণ আসতে পারে, আওয়ামী লীগের লোকজন রেগে তাকে আক্রমণ করতে পারে যারা জেলে রয়েছেন। এবং তিনি আর আসামির তালিকায় থাকলেন না, এমনটাও জানানো হয়েছে। তিনি এখন সাক্ষীর তালিকায় চলে গেলেন। তার যেদিন যেদিন সাক্ষ্যর প্রয়োজন হবে সেদিন সেদিন এসে তিনি সাক্ষ্য দেবেন। এবং এমনও হতে পারে যে তিনি নিজে বাঁচার জন্য যেভাবে স্ক্রিপ্ট করে দেয়া হবে সেইভাবেই তিনি স্ক্রিপ্টের বয়ানগুলো বলবেন। ধরে নিই যে তিনি স্ক্রিপ্টের বয়ান বললেন না, তিনি সত্যি কথাই বললেন। জুলাই আগস্টে তো হত্যাকাণ্ড ঘটেছে, 834 জন মানুষ তো মারা গেছে। সেই 834 জন মারা যাওয়ার পেছনে তো পুলিশের অনেক দায় রয়েছে। হ্যাঁ, পুলিশ অনেক মারা গেছে। বিভিন্ন প্রতিবেদনে এসেছে যে এই 834 সাধারণ ছাত্র জনতা যদি মারা যায় তাহলে 3000 পুলিশ মারা গেছে। সেটা ভিন্ন প্রেক্ষাপট। পুলিশ এখন পর্যন্ত সেই প্রেক্ষাপট তৈরি করতে পারেনি বাংলাদেশ সরকারের কাছে, যে পুলিশ সদস্যরা যারা মারা গেছে তাদের মৃত্যুর রহস্য বের করা হোক, তাদের যারা মেরেছে তাদেরও বিচার করা হোক। সেটা হয়তো এই সরকারের আমলে হবে না, সেটা হয়তো ভবিষ্যতে কোনো দিন হতেও পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে 834 জন মারা গেছে, এই মারা যাওয়ার দায় কাউকে না কাউকে তো নিতেই হবে। পুলিশ প্রধান, তার উপরেই প্রধান দায় চাপবে যে তিনি এই কাজটা করেছেন, তার নির্দেশে এই কাজটা হয়েছে। তিনি তার দায়টা একেবারে সুন্দরভাবে এড়িয়ে গেলেন। এড়িয়ে গিয়ে তিনি বললেন যে হ্যাঁ এটা ঘটেছে, কিন্তু যার নির্দেশে ঘটেছে, যাদের নির্দেশে ঘটেছে, কিভাবে ঘটেছে সেগুলো আমি বলতে চাই, সেগুলো সব কিছু খোলাসা করতে চাই, যেন এই বিচার প্রক্রিয়াটা ঠিকভাবে এগোতে পারে। তার মানে তিনি এখন আর অপরাধী থাকলেন না। পুরস্কার হিসেবে তিনি হয়তো বেকসুর খালাস পেয়ে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না। এটাই হচ্ছে রাজনীতিবিদদের বিশ্বাসের প্রতিদান। এবং রাজনীতিবিদরা ভুল মানুষদের যে অনেক কিছু দিয়ে দেন, ভুল মানুষদেরকে বাছাই করে যে বুকে টেনে নেন, সেটা যুগে যুগে বোধহয় এভাবেই প্রমাণ হতে থাকবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।